সবাইকে শুভেচ্ছা। SahedTube কেমন আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা সবসময়। ইন্ডিকেটরের মাধ্যমে অনেকে ট্রেড করে থাকেন, তো আজকে একটা ইন্ডিকেটর আপনাদের দেখাবো এবং এই ইন্ডিকেটরের মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে পিভট পয়েন্ট। পিভট পয়েন্টের মাধ্যমে কীভাবে ট্রেড নিতে হয়, যেমন আগের দিনে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলের উপর নির্ভর করে আজকের দিনে একটা পিভট পয়েন্ট এবং সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমার এই ইন্ডিকেটরটা এঁকে দেয়। তো এখান থেকে অটোমেটিকলি আপনাদের আমি আগেও দেখাইছি সাপোর্ট রেসিস্ট্যান্স জোন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সমীকরণের মাধ্যমে, সেটা কিন্তু আমার অনেক আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেটা হচ্ছে ম্যানুয়ালভাবে আপনি যদি করতে চান, কারণ আগের দিনে যে ক্যান্ডেল থেকে ওটাকে সমীকরণের মাধ্যমে নিয়ে কিভাবে বের করতে হয় সেটাও দেখাইছি। আর এই ইন্ডিকেটরটা হচ্ছে আপনাকে সরাসরি আপনাকে কোনো কিছুই করতে পারে না, আপনার এখানে অটোমেটিকলি হয়ে যাবে। মানে গতকালকে যে ক্যান্ডেলটা পড়ছে সেই ক্যান্ডেল অনুযায়ী আজকের দিনে আপনার এইটা অটোমেটিকলি বসে যাবে এবং এটা থেকে আপনি মার্কেটের মুভমেন্ট যেটা আছে এবং কোন দিকে যাবেন সেটা কিন্তু আপনি ইজিলি বুঝে যাবেন। সেটা দেখানোর জন্যই হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাচ্ছেন। তো আসি আসল কথায়। এখানে দেখেন আমি ইউরো ইউএসডিতে আছি। ইউরো ইউএসডিতে যে পিভট পয়েন্ট আছে সেটা হচ্ছে এই বরাবর আছে, ঠিক আছে। আমি এটাকে কার্সরটা অন করে দিই, না হলে বুঝবেন না। যে পিভট পয়েন্ট আছে সেটা হচ্ছে এই বরাবর আছে, মানে পিভট পয়েন্টের উপর আছে। তো পিভট পয়েন্টের উপরে যখন থাকে তখন মার্কেটটা একটু ধরেই নেওয়া যেতে পারে যে এটা বাই ট্রেন্ডে আছে, সেটা যে কোনো পেয়ারে হোক। আর যদি এটাকে ব্রেকআউট হয়ে যায় তাহলে সেল ট্রেন্ডে চলে আসে। দ্যাটস মিন আমি যদি এই পিভট পয়েন্ট এখান থেকে আমি যদি এন্ট্রিটা নিই, পাইনি, এখানে কিন্তু আবার 4 ঘন্টার ক্যান্ডেলে আপনি প্যারাবোলিকের সাথে যদি মিলান, এই ক্যান্ডেলে না পৌঁছানো পর্যন্ত বাই ট্রেন্ড কিন্তু আপনি কনফার্ম হতে পারছেন না। যে এই ফোটাটা যখনই ক্লিক করবে, এই ক্যান্ডেলটা ক্লিক করার সাথে সাথে তখনই ধরে নেওয়া যাবে যে ইউরো ইউএসডি বাই ট্রেন্ডে আছে। কিন্তু যুদ্ধক্ষেত্রের কারণে, রাশিয়ার যে যুদ্ধর ব্যাপারটা চলতেছে ওইটার জন্যই মার্কেট কিন্তু কোনো দিকে লড়াচড়া কোনো কিছু করতেছে না, একটা খামি মেরে আছে সোজা কথা। এটার একটা প্রভাব কিন্তু এখানে চলতেছে। তো এমনি যদি আমরা টেকনিক্যালভাবে দেখতে যাই, তাহলে টেকনিক্যালভাবে যে জিনিসটা আছে পিভট পয়েন্টের উপর আছে, সো আমরা ধরেই নিতে পারি এখান থেকে আপনি একটা বাই পজিশন নিলেন। এখানে এই পর্যন্ত হচ্ছে আপনার TP1 আমি ধরতে পারি, এই পর্যন্ত TP2, এই পর্যন্ত TP3 অনায়াসে আমি ধরতে পারি। এখন আমি এসএলটা নেব কোথায়? এসএলটা মূলত হচ্ছে পিভট পয়েন্টের, যদি একেবারে কম নিতে চান তাহলে এখানে নিতে পারেন, একেবারে এই পিভট পয়েন্টের নিচে, কিন্তু এখানে নেওয়াটা সবচাইতে বড় বোকামি। S1-এও যদি নেন সেটাও বোকামি হবে, S2-তেও যদি নেন সেটা বোকামি হবে, S3-তে নিলে এটা পারফেক্ট। কারণ S4 পর্যন্ত মার্কেট যাওয়াটা একটু টাফ হয়ে যায়, আর যখন যায় তখন বড় আকারে নিউজ ক্রিয়েট হয় বিধায় তখন যেয়ে থাকে। তো এখানে আপনি এসএলটা নিলেন যদি বাই দেন, আর আপনি যদি সেল নিতে চান, সেল নেওয়াটা আমি এখান থেকে বলবো যে না নেওয়াটাই উচিত হবে, কারণ পিভট পয়েন্টের উপরে আছে। পিভট পয়েন্টের যখন এটা ক্রস করে এখানে সেকেন্ড ক্যান্ডেল তৈরি করবে তখন আপনি সেলে যাইতে পারবেন। সেল এখান থেকে এই পর্যন্ত TP1 নিতে পারেন, TP2, TP3। সেক্ষেত্রে আবার এসএলটা কোথায় চলে আসবে? R3-র এখানে, কারণ অনেক সময় দেখা যায় R1-এর এখান থেকে ব্যাক করে মার্কেট চলে আসে। তো এই যে পজিশনগুলো না আছে, পজিশন বলতে পিভট পয়েন্টের এখান থেকে বাই নিলেন, এই পর্যন্ত আপনি সেল নিলেন। যদি স্কাল্পিংয়ে যান এই পর্যন্ত আপনি টিপিটা নিলেন, সেলটা রাখলেন কোথায়? একটু এই পিভট পয়েন্টের একটু নিচে রাখতে পারেন যদি আপনি শর্টকাটে করতে চান সেই ক্ষেত্রে। এখন আসি এনজেড ইউএসডির ক্ষেত্রে। এনজেড ইউএসডিতে দেখেন আমি কিন্তু এখান থেকে একটা অলরেডি বাই নিছি পিভট পয়েন্টের এখানে, পিভট পয়েন্টের এখানে ঘোরাঘুরি করতেছে। তো আমার এই অ্যাকাউন্টে আমি এখানে একটা বাই নিছি। আমার অ্যাকাউন্ট এখানে আরও কয়েকটা আছে, সেগুলো বড় অ্যাকাউন্ট, ওগুলো আমি দেখাচ্ছি না, আমি এটা থেকে স্কাল্পিং করে থাকি। সো এটা থেকে কিন্তু আমি বাই নিছি এবং একটু বড় লট, যেটা কিন্তু আসলে নেওয়া উচিত না 30 লটে। এটা যেহেতু বললাম যে স্কাল্পিং করে থাকি, সেহেতু আমি বড় লটে নিই, আমি অল্প কিছু প্রফিট আসলে আমি এটাকে ক্লোজ করে দিব সেই হিসাবে। তো আমি টিপি এটা যে এই যে ফোটাটা আছে, এই ফোটাটা হচ্ছে প্যারাবোলিকের। এই ফোটাটা যখনই ক্লিক করবে তখনই কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে বাই ট্রেন্ড হবে। এখন পর্যন্ত কিন্তু ক্লিক করে নাই, সো এখন পর্যন্ত মার্কেট আমরা কিন্তু সেল ট্রেন্ডের মধ্যে আছে। পিভট পয়েন্ট বরাবর আছে, পিভট পয়েন্টের উপরে না কিন্তু বরাবর। তারপরে আমি রিস্ক নিয়ে এখান থেকে একটা বাই দিছি। এখন এই পিভট পয়েন্টের এখানে যদি নিচে থাকা অবস্থা আর একটা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে S1-এ চলে যাবে এবং S1 থেকে S2, S3 এভাবে চলে যেতে পারে। আর তবে আমি বাইটা ধরে রাখছি, বাই এখান থেকে আমি পিভট পয়েন্টের এইখান থেকে বাই ধরছি, সেখানে R1, R2, R3 পর্যন্ত আমি TP1, TP2, TP3 নিতে পারি। আমার এসএলটা থাকবে
S2 এর নিচে বা S3 এর নিচে। S3 হচ্ছে পারফেক্ট, S2 নেওয়া যায়, সেটা ডিপেন্ড করবে আপনার ব্যালেন্সের উপরে। সেমভাবে আমরা যদি বিটিসিও দেখি, বিটিসি দেখেন পিভট পয়েন্টের উপরে আছে। সো বিটিসির কিন্তু এখানে যদি আমরা মার্কেট অ্যানালাইজ করি এবং দেখেন এখানে R1 এর এখানে কিন্তু যাই ধুকুর করতেছে, এখান থেকে আবার একটু নামতে পারে, আর এটা যদি ক্রস করে যায় R2 R3 যাওয়ার সম্ভাবনা আছে এবং R4 পর্যন্তও যেতে পারে। এবং আমি কিন্তু অলরেডি আপনাদের আমার যে গ্রুপ আছে টেলিগ্রামের গ্রুপে যে কয়টা গতকালকে দিছিলাম, সিগন্যাল দিয়েছিলাম, প্রত্যেকটা থেকে কিন্তু প্রফিট নেওয়া হয়েছে কম বেশ করে। সো এখানে বিষয়গুলো নেই, পিভট পয়েন্টের উপরে থাকলে দ্যাটস মিন ট্রেন্ড লাইনটা আপ, পিভট পয়েন্টের নিচে থাকে ট্রেন্ড লাইনটা ডাউন। এটা দিন হিসাবে, জাস্ট ডে হিসাবে। সো এখান থেকে আমি বাই TP1 TP2, এসএল থাকতেছে S1 এর নিচে, S1 এর নিচে আমরা দেবো না, S3 এখানে হচ্ছে আমরা ধরবো হচ্ছে এসএলটা দিয়ে আমরা এখানে করে রাখলাম। এখন যদি জেবিপিইউএসডির ক্ষেত্রে যাই, জেবিপিইউএসডির যে জিনিসটা আছে এখানে আমরাও দেখি, আমরা 4 ঘন্টা চার্টে আছি, পিভট পয়েন্টের উপরে আছে। সো এখান থেকে যারা এন্ট্রি নিচ্ছে তারা কিন্তু অলরেডি প্রফিট করছে, এই লেভেল থেকে প্রফিট করা হয়েছে। এখন একটু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু ওভারঅল যদি আমরা মার্কেট দেখি জেবিপিইউএসডির এখানে 4 ঘন্টার ক্যান্ডেলে যেটা আছে, 4 ঘন্টার ক্যান্ডেলে প্যারাবোলিকে কিন্তু সে বাই ট্রেন্ডে, পিভট পয়েন্টের উপর বাই ট্রেন্ডে। তো এই হিসাবগুলো যদি কষা হয় তাহলে আমরা যেটা পাই টেকনিক্যালভাবে, যদি কোনো নিউজ ইস্যু না হয়ে থাকে তাহলে R1 R2 R3 অবভিয়াসলি যাবে জেবিপিইউএসডি, এবং আমরা এসএলটা লাগবো ঠিক S2 বা S3 নিচে। এসএলটা এখান থেকে আমি এটাও বাই ট্রেন্ড ধরতে পারি। অ্যাপেলের যে ব্যাপারটা আছে সেখানে আমি গতকালকে একটা দিয়েছিলাম, ওটা থেকে প্রফিট নেওয়া হয়েছে, এখানেও কিন্তু পিভট পয়েন্টের উপরে আছে। সো এখান থেকেও যদি আমরা বাই নিই, আমরা R2 R3 R4 পর্যন্ত আমরা একটা প্রফিট আশা করতে পারি। এখন আজকে হচ্ছে 26/1/2022, সো 11:25 AM বাজে। আমি যেটা দিলাম আপনাদের, এটা আপনারা একটু মিলাই নেবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি হয়েছে। তো যে জিনিসটা এখানে মূল বিষয় সেটা হচ্ছে পিভট পয়েন্ট কেন্দ্রিক ট্রেডিং। পিভট পয়েন্টের উপরে থাকলে ট্রেন্ড লাইনটা মূলত থাকে আপ ট্রেন্ডে, পিভট পয়েন্টের নিচে থাকলে ডাউন ট্রেন্ডে, এবং এটার সাথে আপনাকে প্যারাবোলিকটা মিক্সড করতে হবে। আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো দেখতে হবে, যেমন রেসিস্ট্যান্স জোন 1 2 3 এটা আছে। সো পিভট পয়েন্টের উপর আমরা ধরতেই পারি R1 বাই পজিশনে, R1 R2 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি, দেন যদি ব্যাক করে সেটা ব্যাক করলো। আর এসএলটা থাকতেছে আমার সবসময় রাখবো আমরা S3 বা S2তে যদি আমরা বাইতে থাকি, আর যদি আমরা সেলের দিকে থাকি তাহলে আমরা রাখবো হচ্ছে R2 বা R3তে। R4 রাখাটা সবচাইতে বেশি নিরাপদ, ওখানে দেখা যায় যে R4-এ আপনার যাওয়াটা একটু টাফ হয়ে যায়, আর যদি ক্রস করে R4 তখন আরও মার্কেট দেখা যায় R4 বা S4, তখন মার্কেটটা আরও বেশি ত্বরান্বিত হয়, মানে আরও বেশি সেই দিকে ধাবিত হইতে থাকে। তো এই ছিল আচ্ছা গোল্ডের ব্যাপারটা, গোল্ডেও অনেকে করে থাকেন। গোল্ডে যদি আমরা যাই, গোল্ডের কোন পজিশনে আছে সেটা একটু দেখি। দেখেন গোল্ডের যে পজিশনটা আছে, গোল্ড কিন্তু এক এক সময় এক এক রকমের তাল বাহানা করতেছে, ইসের কারণে কালকে স্পাইক করে এই পর্যন্ত উঠে গেছিলো, কিন্তু এটা যখন আপ ট্রেন্ড হয়েছে তখন হিসাবে কিন্তু ইউরো ইউএসডি এনজেডও কিন্তু একটু ওঠার কথা ছিল, কিন্তু তখন কিন্তু উঠে নাই। তো গোল্ডের যে পজিশন আছে সে পজিশনে পিভট পয়েন্টের উপরে আছে, কিন্তু এখন পর্যন্ত পিভট পয়েন্টটা যদি ক্রস করে তাহলে S1 S2 পর্যন্ত আসার সম্ভাবনা আছে, দেন মার্কেটটা আবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। বাট এই H4-এ প্যারাবোলিক অনুযায়ী মার্কেট 1 2 3 4 5 1 2 3 4 5 5 ফুটার ইসে আছে। সো এই লাইনটা যদি ক্রস করে এবং এই ফোটাকে যদি ক্রস করে তাহলে সেল ট্রেন্ডে আসবে, নতুবা মার্কেট এই পর্যন্ত আসার পরও, জিনিসটা বুঝছেন, এই যে ফোটাটা দেখতেছেন এই পর্যন্ত আসার পর যদি এটা ক্রস করে তাহলে এই পর্যন্ত এসে একটা ঠ্যাক খাবে, ঠ্যাক খাওয়ার পর মার্কেট আবার মুভমেন্ট করতে পারে উপরের দিকে, দেন নিচে যাওয়ার সম্ভাবনা আছে। বাট আমি ওভারঅল যদি দেখি তাহলে মার্কেট আপ ট্রেন্ড, গোল্ড আরও উঠবে, গোল্ড আরও উঠবে, গোল্ডের পজিশন এ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। TP1 TP2 আমি যদি এ পর্যন্ত ধরতে পারি এসএল, ওকে। আমি যদি ইউরো ইউএসডিতে যাই
আমার TP1 TP2 SL, এখানেও আমি যদি ধরি TP1 TP2 TP3 আমার SL এখানে দেব না, SL এই বরাবর বা এই বরাবরই থাকুক NZUSD তে। সেম ভাবে BTC তে যাব না, আমি যদি চাই JBP USD তে TP1 TP2 সবসময় একটু নিচে রাখি, ওই লাইন বরাবর অনেক সময় কাজ করে না, TP3 অ্যান্ড SL। সো এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। এখন মার্কেটে ভিন্নতা হতেই পারে, এক এক সময় এক এক দিকে মার্কেট মুভমেন্ট করে। আমি যদি পিভট পয়েন্ট হিসাবে করি তাহলে এভাবে আসে। এখন আমি যদি ট্রেন্ড লাইন হিসাবে করতে যাই তাহলে মার্কেটের যে ট্রেন্ড দেখা যাচ্ছে সে ট্রেন্ড কিন্তু ওভাবে নাই। মার্কেটের ট্রেন্ড লাইনে ডাউন ট্রেন্ডের দিকে আছে দেখাচ্ছে আপাতত দৃষ্টিতে, কিন্তু এটা ক্রস করলে কিন্তু মার্কেট মুভমেন্ট উপরের দিকে চলে যাবে। সো এটাই হচ্ছে আজকের শর্টকাট একটা ভিডিও, পিভট পয়েন্টের একটা হিসাব দিলাম। পরবর্তীতে এই অ্যানালাইসিসগুলো আপনাদের আরও বিশদভাবেই করব, কারণ সময়ে স্বল্পতার কারণে আমার ওভাবে হয়ে উঠতেছে না, আমি সেভাবে ভিডিও দিতে পারতেছি না। অনেকে আশা করে বসেছেন নতুন নতুন যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেভাবে দেওয়া হচ্ছে না। তবে আশা করি যে সামনে তাড়াতাড়ি দিয়ে দেবো। এই তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, কারণ নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার ভিডিওগুলো চলে যায়। অনেকে আমাকে বারবার টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে কমেন্টস করে থাকেন, ভাই এইটা কি ওইটা কি, এটা কিভাবে হয়, যে প্রশ্নগুলো করে থাকেন সেগুলোর উত্তর কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। আর একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে অনেকে আমাকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় কল দিয়ে থাকেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, আমি কিন্তু সাথে সাথে ব্লক করে দিই, কারণ এটা একটা অভদ্রতা। একজনকে কল করার পূর্বে তাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া যখন করবেন তাকে আগে জানতে হয় যে সে ফ্রি আছে কিনা, কারণ তার ফোন থেকে বা তার পিসি থেকে অন্য কাজ করতে পারে, যখন ওটা সমস্যা ক্রিয়েট করে। আর ফোন নাম্বারের ব্যাপারে ভিন্নতা, সেটা হচ্ছে যখন আমার ফোনটা সামনে থাকে তখন আমি কলটা রিসিভ করতে পারি, নতুবা পারি না, কারণ আগে নিজের কাজ, তারপরে আমি যতটুকু পারি ফ্রি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।